বরিশালে মেয়েদেরকে ডেয়ার দিয়েন না প্লিজ, তারা কখনো ডেয়ার মিস করে না এবং তারা কখনো ফেল করে না। যে আমার এই বা হাতের এই যে মিডল ফিঙ্গারটা এখনো বাঁকা আছে, দেখা যায়। আর কোনো আঙুল পাইলো না এটাতেই। তো যখন শপিং করেন ওই সময় মাথায় কি চলে, অ্যাকচুয়ালি ব্রেনে কি কাজ করে? এখনই যাই আমার লাগে ওই সেম জিনিসটা লই যাবি, আমি এখন খামু, তুই এখনই বাইরে হবি। আপনার মুখ থেকে যখন গালি শুনি তখন মনে হয় যে অমৃত কিছু একটা। ওরে আমি বলছি ওরে মাই গড, আপনার ছেলে না মেয়ে। হচ্ছে মার্জুক রাসেল ভাই সম্পর্কে আমি যেটা শুনেছি তিনি খাওয়া দাওয়া নিয়ে খুব কনসার্ন। বুঝতে পারছি তো, ভালো লাগে নাই এগুলা খান, এগুলো খাইবেন কেন? দেন না, শরীর ফু দিলে উড়ে যাবেন। অনেকে এখন পর্যন্ত ভাবছে যে আমার আর শামীম ভাইয়ের মনে হয় পার্সোনাল লাইফের রিলেশনশিপ, আমরা কাপল। এটা তো মানেন না, অনেকেই বলে যে বরিশালের মেয়েদের একটা আলাদা ভাব আছে, একটা ভাব বেশি। সুন্দরী ছাড়াও আমি মেয়েদেরকে ভাব নিতে দেখেছি ভাইয়া। হ্যাঁ, এখনো আমার মনে হয় যে আমার লাইফটা এখনো অসম্পূর্ণ, কেন এই মানুষটা এই টাইমে নাই। নয়জি। সো মাহা, কি অবস্থা বলেন? কেমন লাগতেছে এই যে পডকাস্টে আপনি আসছেন নয়জিতে? ওয়েলকাম টু নয়জি। থ্যাংক ইউ, ভালো লাগছে, ডিফারেন্ট লাগছে। আমার ফার্স্ট টাইম পডকাস্ট, আমি এর আগে কখনো করিনি। সো আপনার সাথে আরো একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। ও মাই গড, আমি শুনে তো আরো মনে হচ্ছে আরো প্রশ্নে আরো ঝুলি নিয়ে বসি। অলরেডি অনেকগুলো প্রশ্ন আছে। আচ্ছা, একদম চাইল্ডহুড থেকে আসি। আপনি ছোটবেলায় অ্যাকচুয়ালি কেমন ছিলেন? মানে শান্ত মেয়ে ছিলেন নাকি ছটফটা চঞ্চল? চঞ্চল ছিলাম। আপনার দুষ্টুমির একটা ইনসিডেন্ট বলেন যেটা শুনলে বা যেটা ভাবলে আপনার এখন মনে হয় যে পাই আমি এত ডেঞ্জারাস ছিলাম। একটা আছে কিন্তু এটা বলা যাবে না অন ক্যামেরায়, অনেক ভয়ঙ্কর, এটা বলা যাবে না। কোনটা বলা যাবে? না না, একটা বলা যাবে না। একটা বলা যাবে না? কি করছেন আপনি? আমার ভাইয়া, হ্যাঁ। আমার থেকে 6 বছরের বড়। আমি সবসময় ভাইয়াকে ফলো করতাম। Okay. ভাইয়া লাইক সালমান খান পছন্দ, আমার সেই থেকে সালমান খান ক্রাশ, আমার সালমান খানকে ভালো লাগে। ছোটবেলায় আর্জেন্টিনা ভাইয়ার খুব ফেভারিট ছিল। সো আমিও ভাইয়াকে, যখন বুদ্ধি হওয়ার আগে ভাইয়া আর্জেন্টিনা করতো, আমি আর্জেন্টিনা করতাম। বাট যখন একটু বড় হলাম তখন আমি অন্য একটা, এখন যে দলের সাপোর্ট করছি সেই দলের খেলা দেখে আমার পছন্দ হয়েছে। তারপর থেকে আমি নিজে ডিসাইড করছি না আমি আসলে এই দল, আর আর্জেন্টিনা শুধু হারতো তখন, এই জন্য। তো আমি আমার ভাইয়া অ্যাকচুয়ালি ক্রাইম পার্টনার ছিলাম। হ্যাঁ। সো আমাদের বাসায় আমার ছোটবেলায় অনেকগুলো মেড থাকতো, লাইক আমার খালার একজন, আমার আম্মুর, তারপর আমার নানুর বাসায় joint family type সব ছিল? মিলে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি ছিলাম, কি মানে মশলে ছিলাম তো, বাসা খুব কাছাকাছি। তো আমাদের কিছু হলেই একদিন দুদিন পর আমরা সবাই একসাথে হতাম। তো ওরা 4-5 জন মেয়ের একসাথে হয়ে যেত। তো আমরা সবাই মিলে তখন কেউ আমরা কাছাকাছি বয়সী ছিলাম, তো আমি সবার ছোট ছিলাম। সো ওরা অনেক দুষ্টামি করতো। দুষ্টামির একটা বিষয় কিন্তু বলা যাবে না সিরিয়াসলি, ওটার মধ্যে মানে। শুনতে চাই আমি। আচ্ছা বলি, একজন একটু বড়, সে ছেলে ছিল। সে হচ্ছে গিয়ে মানে কে, আপনার কাজিন? না কাজিন না, মানে মেড, হেল্পিং হ্যান্ড। Okay. হ্যাঁ। তো সে হচ্ছে মানে সিগারেট ছিল না, সিগারেটের গোড়া টোকায় কোত্থেকে এনে যেন টানতো ছাদের সিঁড়িতে। ওকে। তো আমার ভাইয়া একদিন দেখছে এই জিনিসটা, তখন ভাইয়া তো বলতেছে ওকে একদিন কর দিব। তা আমি, ভাইয়া, আমার একটা কাজিন ছিল, ও অসম্ভব দুষ্ট, মানে বলা যায় বরিশালের ফেমাস দুষ্টের মধ্যে একজন। তো আমরা 3 জন মিলে রাতের বেলা এরকম সিগারেটের খাচ্ছিল ওরা, আমরা পিছন থেকে গিয়ে জামা কাপড় খুলে ওকে ওই অবস্থায় রেখে আমরা চলে আসি জামা কাপড় নিয়ে। ও সারা রাত বাসায় আর মানে আসতে পারে নাই। ওকে ভাই, সিগারেটের গোড়া খাওয়ার জন্য আপনি এরকম শাস্তি দিবেন আপনারা? আমি তো না, এটা তো প্ল্যান আমার ছিল না, আমার ভাইয়ের ছিল, আমি সাথে ছিলাম। ডিড ইউ এনজয় দ্যাট? হ্যাঁ, এখন অনেক মজা পাই, কিন্তু তখন তো আমার অনেক ভয় পাচ্ছিলাম যে আল্লাহ যদি মামা দেখে, যদি আম্মু দেখে, আজকে খবর আছে। আমি লুকাইছিলাম একদম পুরো খাবার টেবিলের নিচে। এটা ফাঁস হয়েছিল কতদিন পর? এটা ওই দিনই ফাঁস হয়েছে। ভাইয়া অনেক, মামা তো টের পেয়ে ভাইয়াকে সারা বাড়ি দৌড়াইছে, আমাকে খুঁজে পায়নি, কারণ আমি টেবিলের নিচে ছিলাম লুকানো অনেকক্ষণ। আপনি তো অনেক ডানপিটে ছিলেন। মোটামুটি আসলে ডানপিটে। আপনি ডানপিটে ছিলেন, চঞ্চল ছিলেন। আই এম প্রিটি শিওর যে ফ্যামিলির দিক দিয়েও আপনাকে হয়তো বা একটু ছাড়ও দিছে, নাহলে এত ডানপিটে হওয়ার তো চান্স ছিল না। হয়তো কিছু দিক দিয়ে ছাড় দিছে ডেফিনেটলি। হ্যাঁ, ছাড় তো অবশ্যই। বাট তারপরেও থাকে না যে আমাদের সোসাইটিতে বা
যেখানেই যাই না কেন, মেয়ে হলে একটা কথা শুনতে হয় যে মেয়েদের এটা করা উচিত না, মেয়েদের ওটা করা উচিত না। এই সেন্টেন্সের জীবনে আপনি কতবার শুনছেন? প্রচুর প্রচুর শুনেছি। শুনি নাকি আমলে নিছেন নাকি যা না না বলছে না, না, বলছে? না, একদমই আমলে নেই। যেমন আমাদের ছাদ ছিল অনেক বড় একটা মাঠের মতো, সো আমাদের 12টা ফ্যামিলি ছিল আমরা যেখানে মানে থাকতাম। তো সবারই হচ্ছে গিয়ে আমার মতো, আমার ছোট আমার বড় সব ভাইয়া আপু এরা ছিল, আমরা একসাথে খেলতাম ব্যাডমিন্টন থেকে শুরু করে বুড়ি গোল্লা সোট এই টাইপের। ক্রিকেটও মাঝে মাঝে খেলতাম। ছেলেদের আবার রিকমেন্ড ছিল যে মেয়েদের খেলা যদি তারা খেলে তাহলে ছেলেদের খেলাও মাঝে মাঝে খেলতে হবে, বাট আমার ক্রিকেট খেলতে একদমই ভালো লাগতো না, কিন্তু আমি খেলতাম ওদের সাথে। ছেলে তো সেই ফাজিল আছে কিন্তু। হ্যাঁ, বলতেছে সবসময় তোমাদের সাথে চিবুড়ি খেলি, গোল্লা সুট খেলি, এটা খেলি কেন, তুমি আমাদের সাথে তোমরা ফুটবল খেলবা না, ক্রিকেট খেলবা না। যাক, ওদের তুলনায় একটা ভালো হয়েছে, যেমন আমি এবার সেলিব্রিটি লিগ, হ্যাঁ, তারপর হ্যাঁ। সিসিটিতে আমি ফুটবল এবং ক্রিকেট খেলেছি এবং উমেন অফ দ্য ম্যাচ হয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি। তো এটা ওদেরকে থ্যাঙ্কস বলা যায় অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি জোর করে না খেলাতে তাহলে আমি আজকে খেলতে পারতাম না। ওই সময় খেলার মধ্যে কোনো ইনসিডেন্ট ছিল মজার? হ্যাঁ, মজার ইনসিডেন্ট ছিল। ফুটবল খেলার সময় এই যে আমার এই বাঁ হাতের এই যে মিডল ফিঙ্গারটা এখনো বাঁকা আছে, দেখা যায়। আর কোনো আঙুল পাইলো না, এটাতেই লাগছে? এটাতে লাগছে বলতে কি, একজন একদম এইভাবে মানে বল পাস করতে গিয়ে আমার এইভাবে পড়েছিল। আমি অনেক ছোট ছিলাম তো, আমার আঙুলটা একদম এভাবে বাঁকা হয়ে গিয়েছিল। ভাইয়া সাথে সাথে ধরে, জানি যে বাসায় খবর আছে, ধরে সাথে সাথে এইভাবে সোজা করে চেপে অনেকক্ষণ ধরেছিল। ওই টাইমে মনে হয় আমি একটু সেন্সলেস হয়েও গিয়েছিলাম, অনেক এত pain, ব্যথা, অনেক right. পেইনে। বাট আমি আর ডক্টর কাছে, ইভেন আমি বাসায়ও বলিনি। আমার বাসায় মনে হয় এখন পডকাস্টটা দেখতে জানতে পারবে যে আমার আঙুলের এই অবস্থা ফুটবল খেলার কারণে। এবং পায়েরও বিশেষ কিছু আঙুল, নখ অনেক। আপনি সেই লেভেলের প্লেয়ার ছিলেন? হ্যাঁ। গোলকিপার থাকতেন নাকি সবসময়? না 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 না, আমি মিডলে খেলতাম, গোলকিপার দৌড়াদৌড়ি করতেন? হ্যাঁ। ও রাইট, ও বাহ, ভেরি নাইস। মাঝে মাঝে দেখা গেল, মাঝে মাঝে বললো যে আচ্ছা ঠিক আছে মাহা পারতেছে না, ওরে গোলকি দে। আবার গোলকি না পারলে বলে আচ্ছা ঠিক আছে ওকে খেলা, এরকম একটা বিষয়। আর আমি সবসময় দুধ ভাত থাকতাম খেলার মধ্যে, সবচেয়ে বেশি ছোট ছিলাম, ওরা বড় বড় ছিল, ওদের সাথে পারতাম না। কিন্তু দুধ ভাত হয়ে কি হতো, আমি গোল করতাম, আমি বেশি ভালো খেলতাম, পরে আমাকে নিয়ে কারাকারি হতো ওই টিম। ভাইয়া বলে আমার বোন আমার টিমে খেলবে, ওই ভাইয়া বলতেছে না এ ভাই বোন তো এরকম খেলা যাবে না, না আমরা আগে টর্চ করব কে কার দলে পড়ে তারপর ওইভাবে খেলবো। মানে বিষয়টা এরকম, মানে আমার খেলার পারফরমেন্স দেখে পরবর্তীতে এমন আমাকে নিয়ে ঝগড়া হতো। তারপর টি শার্ট দেখে আমার হঠাৎ করে রোনালদোর কথা মনে পড়ছে। ভালো লাগে রোনালদোকে? অবশ্যই। ক্রাশ? ইয়েস, ওয়াই? চাইল্ডহুড ক্রাশ। আপনি সাপোর্ট করেন ব্রাজিল, ক্রাশ আপনার রোনালদো? আমি তো ব্রাজিল সাপোর্ট করে বলিনি, আল্লাহ। এই আপনি যে শাড়ি পরা ছবি দিয়েছিলেন, এটা ব্রাজিলের শাড়ি পরা ছবি। আচ্ছা, এটা আবার বলতে হবে? হ্যাঁ, আমি রোনালদোকে অ্যাজ এ পার্সন পছন্দ করি, ওর মানে মেন্টালিটি পছন্দ করি। ও আসলে যে কাজগুলো করে সাধারণ মানে মানুষজন ওইভাবে না, ওকে দিয়ে ইন্সপিরেশন হই আমি। আই থিঙ্ক বাংলাদেশে এটা কমন যে একটা মেয়ে যে দলই সাপোর্ট করুক না কেন ও রোনালদোরে পছন্দ করবেই। হ্যাঁ, মানুষ হিসেবে, যে পার্সন হিসেবে, মানুষ হিসেবে, পার্সন হিসেবে। আপনি তো এখন মোটামুটি বেশ ভালোই ফেমাস, মানুষজন চিনছে আপনাকে, আচ্ছা। মানুষজন আপনাকে নিয়ে কথা বলছে, বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপেও কথা হচ্ছে। তো ফেমাস হওয়ার পরে রিলেশনশিপ, এটা যে কোনো রিলেশনশিপ হতে পারে, ফ্রেন্ডশিপ হোক, লাভ রিলেশনশিপ হোক, এটা মেনটেন করা কি একটু চ্যালেঞ্জিং হয়ে যায় নাকি আগের মতো থাকে সব কিছু? ফেমাস হওয়ার পরে আমি বলবো যে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ সময় দেওয়ার বিষয় থাকে। যেমন আমি দেখছি যে আমি এই যে আমার রোজার ঈদ থেকে যখন থেকে রিলিজ হলো, তারপর থেকে যে আমার কন্টিনিউয়াস শুটিং, তারপরে হচ্ছে যে কাজের পারপাসে যে মিটিংগুলো, এগুলো নিয়ে আমি বেশি বিজি হয়ে যাই। আমি আমার ফ্যামিলিকেও টাইম দিতে পারি না, লাইক আমার বোন, আমার আব্বু আম্মু, এদের সাথে কয়েকটা জাস্ট ম্যাচ দেখা হয়েছে বিশ্বকাপের মানে ইয়েতে। এটাই, হ্যাঁ এটাই, জাস্ট এটা আসলে একটু আমার জন্য প্রবলেম হচ্ছে। আশেপাশের থেকে মানুষের কি রিঅ্যাকশন আশেপাশে থেকে ওই যে মানুষজনের সাথে সময় দেওয়া হয় না, এই কারণে ব্যস্ত হয়ে গেছিস, বড় নায়িকা হয়ে গেছিস, এখন চিনবি না, সেলিব্রিটি হয়ে গেছিস, সবাই সেলফি তুলতে আসবে, এখন আমাদেরকে চিনবি না, পাত্তা কেন দিবি, এরকম কথা অনেক শুনতে হয়, কিন্তু কিছু করার নাই। তখন এক্সপ্লেন করতে যাই, আবার মাঝে মাঝে চিন্তা করে থাকি এক্সপ্লেন করবো না, হয়তো বা বুঝবে। বুঝে আলটিমেটলি? না, বুঝে না, বুঝতে চায় না আসলে, এই জন্য আর বুঝে লাভও নাই। হ্যাঁ এই জন্য আর বুঝে লাভ ঠিক নাই, আছে, তো আমার বলো। এনার্জি লস হয়ে যায় শুধু। রাইট, এক্স্যাক্টলি। আর এমনি বাসার নিচে বের হলে কি অবস্থা হয়, মানে আশেপাশে মানুষজন এখন তো? বাসার নিচে অ্যাকচুয়ালি আমি ওভাবে বের হই না এখন, খুবই কম। আমার কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি যে প্রেম পাওয়ার পর হয় না যে আশেপাশে তো আমাদের সোসাইটিতে অনেক রকম মানুষ থাকে, যেমন কেউ লন্ড্রিওয়ালা, কেউ দোকানদার, কেউ অমুক তমুক,
ওরা অনেক সময় চিনে, আবার ভাবে আরে এই মেয়ে তো আমার এখানেই থাকতো, এরকম কিছু হয়েছে কখনো ইন্টারাকশন? হচ্ছে। হ্যাঁ, গতকালকে হয়েছে। কিরকম? আহ, আমার চায়ের দোকানদারের কাছে আমি টাকা ভাঙাতে গিয়েছিলাম, ওই টাইমে বলছে যে আপু আপনাকে তো টিভিতে দেখি। আমি সো আচ্ছা তাই, আমার মতো হবে আমি না। বলছে না না আপনি দুষ্টুমি করেন না প্লিজ আপু, অনেক সুন্দর হয় আপনার অভিনয়, অনেক সুন্দর হয়। আমি থ্যাংক ইউ বলে চলে গেছি। ভাঙতে দিছিল পরে? হ্যাঁ ভাঙতে তো দিয়েছি। ওকে। কিছুদিন আগেও আবার একটা কাহিনী হয়েছে, এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছি। ওনাদের সাথে আমি 1-1.5 বছর ধরে আমি তার পেজ থেকে নেই। তো হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করতেছে আপু আপনি আরেকটা কথা জিজ্ঞেস করি। আমি বলছি হ্যাঁ। বলে আপনি কি ব্যাচেলর পয়েন্টে নাই মালুম মাহা? আমি বলছি হ্যাঁ। আপনি কি এতদিন ধরে চিনেন নাই? বলছে আপু আমি না খেয়াল করি না, সেদিন আপনার নাটক দেখলাম, এটা দেখলাম ওইটা দেখলাম। এটা বলতেছিলাম যে ভাই আপু আপনার নাটক অনেক সুন্দর হয়, আপনি অনেক জোস অভিনয় করেন, আসলে বরিশালের ভাষাতে কি সুন্দর করে বলেন, আপনি এত সুন্দর গালি কীভাবে দেন? আপনার মুখে গালি শুনে মনে হয়েছে যে মানে মানুষের কাছে গালিও অনেক মজার হয়, মানে গালিটা যে গালি, আমরা তো সবাই গালিকে গালি হিসেবে নেই, কিন্তু আপনার মুখ থেকে যখন গালি শুনি তখন মনে হয় যে অমৃত কিছু একটা। ওরে আমি বলছি ওরে মাই গড আপনি ছেলে না মেয়ে? পরে শুনলাম ওটা মেয়ে। না আসলে আপনার হ্যাঁ। আমার মনে হয় আপনার ক্যারেক্টারের গালি শোনার জন্যই অনেক ওয়েট করে যে কখন দিবে মাহিউ গালি। হ্যাঁ এটা আসলে মানে আমি আমার পেজেও কোনো কিছু আপলোড করলে কমেন্টে বলে যে আপু গালি আসলে আগে ভালো লাগতো না, এখন আপনার মুখে গালি শোনার পরে গালিও এখন ভালো লাগে। এক্স্যাক্টলি। তো ওটা নিয়ে আমার একটা কোশ্চেন মাথায় নক করছে যে আপনার যে ক্যারেক্টার ব্যাচেলার পয়েন্টে, সে সুন্দরী, মিডিয়াতে যেতে চায়, রেগে গেলে আবার হচ্ছে ঠুসঠাস করে গালিও মেরে দেয়, ওই ক্যারেক্টারের সাথে রিয়েল মাহার ক্যারেক্টারের মিল কতটুকু রেগে গেলার সিচুয়েশনের মধ্যে? অনেকটাই মিল আছে, কিন্তু পার্থক্য শুধু এখানে যে রেগে গেলে আমি গালিটা হচ্ছে গিয়ে যেগুলো দিয়েছি এসব দেই না, আরো ডেঞ্জারাস। আর একটু ডেঞ্জারাস বলতে কি একটু স্মার্ট গালি দেই, আর বরিশালের ভাষা বলি না, নর্মাল ভাষা বলি। কিন্তু বরিশালের ভাষা ঝাড়ি দেওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। আলাদা মজা আছে, সেটা আমি ব্যাচেলর করার পরে এবং এই ক্যারেক্টার করার পরে টের পেয়েছি। এখন থেকে চিন্তা করছি রিয়েল লাইফে এটা করব। সোয়াগ আছে একটা আলাদা। আমি তো ওই বেঞ্চমার্ক মনে ক্রিয়েট করেই ফেলছেন অলরেডি। আচ্ছা এই যে এই সিচুয়েশনগুলো যখন শুট করেন আপনি, অ্যাট দ্যাট পয়েন্ট এরকম হয় নাই কখনো যে ভাই হাসি থামানো যেতেছে না? হ্যাঁ প্রচুর, পুরো সেট সহ হাসতে হাসতে আমি ডায়লগ, মানে প্রথমে তো আমাকে ভাইয়া ব্রিফ করে আমাদেরকে যারা আমরা সিনে থাকবো, হ্যাঁ তাদেরকে নিয়ে ভাই আলাদা ব্রিফ করে, ওইটা কিন্তু সেটে কেউ জানে না এবং শুনেও না কি বলবো। ব্রিফ করার পর আমরা রিহার্সাল করি, রিহার্সাল করার পরে আমরা সেটে এসে বসে যখন অ্যাকশন বলে ভাইয়া, তখন আমরা যখন ডায়লগগুলো দেই ওই টাইমে তো সবাই শুনে যে সিচুয়েশন কি হতে যাচ্ছে, তখন হাসতে হাসতে আমাদের আবার কাট করতে হয়, আমরা নিজেরও হেসে দিই অনেক সময়। আবার কাবিলার সাথে অ্যাক্টিং করতে গেলে তো মানে সহজে করা যায় না, সে তো পাঞ্চ লাইন মারে, সে মাঝে মাঝে এমন ভাবে অ্যাক্টিং করে সে ডায়লগগুলো বলে, মানে অপোজিটে থেকে অ্যাক্টিং ধরে রাখা অনেক কঠিন হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। খুবই ফাস্ট না? খুবই মানে, এবং সে পাঞ্চ লাইনগুলো কি মানে একদম ইনস্ট্যান্ট, এটা খুব মজার। বরিশাল ভার্সেস নোয়াখালী কিন্তু একটা জিনিস আছে, ব্যাপার আছে। আপনি বরিশালের, পলাশ ভাই হচ্ছে নোয়াখালীর, কখনো কি আপনাদের সেটে এরকম ডিবেট হয়েছে যে কে বেটার কার থেকে? না এরকম ডিবেট আসলে পলাশ ভাইয়ের সাথে ডিবেট করা কে বেটার এটা নিয়ে তো স্বপ্নেও ভাবা যায় না, সবচেয়ে বড় বিষয়। কিন্তু পলাশ ভাইয়ের থেকে যেটা হয়েছে যে আমি নোয়াখালীর ভাষাটা একটু ভালো ফ্লুয়েন্টলি আমি একটু ট্রাই করলে পারি। লাইক আমাকে যদি বলে যে নোয়াখালীর ভাষায় ডায়লগ দাও, তাহলে আমাকে যদি কাউন্টার দেয় আমি ওটা বলতে পারি, আমি কাউন্টার দিতে পারি। নোয়াখালী ভাষা শুনবো নাকি এখন একটা? আল্লাহ আমি কি তখন আমি নোয়াখালীর ভাষা এত বেশি পারি না। আরে জোস না, ভালো হয়েছে, মজা লাগছে শুনে। এখন ব্যাচেলর পয়েন্টে যেহেতু পলাশ ভাই, মার্জুক রাসেল, আরও অনেকের সাথে আপনার ইন্টারাকশন হয়েছে, একটা এক্সপিরিয়েন্স তো অফকোর্স আপনি গ্যাদার করেছেন। আমার প্রশ্ন হচ্ছে মার্জুক রাসেল ভাই সম্পর্কে আমি যেটা শুনেছি তিনি খাওয়া দাওয়া নিয়ে খুব কনসার্ন, অনেক সময় অনেক জ্ঞান তিনি মাথায় ধারণ করে রাখেন, অনেক রকম জ্ঞানও দান করেন। ভালো আপনাকে কোনো উপদেশ দিয়েছে কি খাওয়া দাওয়ার বিষয়ে? হ্যাঁ সব সময়। মার্জুক ভাইয়ের সাথে তো আমার আসলে ব্যাচেলর পয়েন্টে প্রথম কাজ না, মার্জুক ভাইয়ের সাথে অনেক আগে থেকেই কাজ করছি আমি, 2020-21 থেকে। তো ভাইয়াকে তখন থেকেই দেখতাম যে সে তার পটে করে নিয়ে আসতো খাবার, কি যেন স্মুদি এইসব, তারপর ডিম সেদ্ধ, সালাদ,
এগুলো আবার মাঝে মাঝে সেটেও বলে এটা এইভাবে করে কাট, এইভাবে করে ধুবি, এভাবে করে আনবি, এইটা আনবি, এটার সাথে এটা মিক্স করবি, এভাবে বলে। তখন তাকাতে থাকতাম, বলতেছি ভাইয়া এটা কি মজা খেতে, বলছে আপনি একটু খাবেন, তো মাঝে মাঝে খাই। আমি তো খুব মজা করে খাওয়ার ট্রাই করি, খাওয়ার পরে তো আমার আর গলা থেকে নামে না। বলছে কি বুঝতে পারছি তো ভালো লাগে নাই, এগুলা খান, এগুলো খাইবেন কেন, দেন না শরীর ফু দিলে উড়ে যাবেন। তো এরকম মজার ঘটনা হয়। এবং ভাইয়া হচ্ছে আমি একটু মানে প্রোটিন খাওয়ার ট্রাই করি সবসময়, যে মুরগি বা মাংস, সবজিটা একটু কম খাই। ওইটা নিয়েও ভাইয়া বলে খাওয়ার সময় যে এগুলো সবসময় খেলে হবে না, এই সবজিটাও লইতে হইব, সবই লইতে হয়। মানে এইসব ধরনের জ্ঞানগুলো দেয় এবং আমি ভাইয়ের থেকে নেইও। আমি এখন চোখ বন্ধ করে যেভাবেই হোক, নিঃশ্বাস বন্ধ করে আমি সবজি খাই, খাওয়ার ট্রাই করি। আচ্ছা, শামীম হাসান সরকারের সাথে আপনার যেই কেমিস্ট্রি বা যাই হোক না কেন, সেটা খুবই কনভিন্সিং, এবং এতটাই কনভিন্সিং যে আমি কমেন্টসেও দেখি যে আপনাকে অনেকে ভিলেনও বানায় ফেলছে। তো এই যে এত দারুণ একটা ইন্টারাকশন, এত দারুণ একটা কেমিস্ট্রি, এটা বিল্ড আপ হয়েছে অ্যাকচুয়ালি কীভাবে? এটা আসলে শামীম ভাইয়ের সাথে আমার কখনো কাজ হয় নাই, বাট তার সাথে পরিচয় ছিল, তার সাথে কাজ হওয়ার কথা ছিল, সামহাউ ডেট ইস্যুজের কারণে হয় নাই। তো আমার কাজ করতে গিয়ে কখনো মনে হয় না যে ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ। কিভাবে যেন আমাদের সিঙ্ক হয়ে গেছে এবং আমরা কাজ করেছি, এবং সবাই অনেকে এখন পর্যন্ত ভাবছে যে আমার আর শামীম ভাইয়ের মনে হয় পার্সোনাল লাইফের রিলেশনশিপ, আমরা কাপল। তো এই জায়গাটা যখন দেখি তখন শামীম ভাইকে বলি ভাইয়া তুমি আমার জামাই, তো ভাইয়া বলতেছে আরে বলিস না, আমাকে তো রাস্তাঘাটে বললে হ্যাঁ ভাই গাড়ায়, বরিশালের ভাবি খুব গাড়ায়। আমি তো বলি কিরে ভাই আমার তো বউ বরিশালে না, আমার গাড়ায় বরিশালের ভাবি কে? পরে মনে করছে মেয়ের কথা বলতেছে। তো ভাইয়াও অনেক অ্যাপ্রিসিয়েট করছে যে না তোমার অনেক ভালো ইয়ে হচ্ছে। এবং হ্যাঁ আমাদেরকে রিয়েল লাইফে মানুষজন মনে করে যে হ্যাঁ আমরা রিলেশনশিপে আছি হয়তো, বা যাই হোক আমাদের কেমিস্ট্রিটাই এরকম, যাক আমাদের থেকে মানায়, এরপর থেকে আমাদের আরো কাজ করতে হবে। এক্স্যাক্টলি। ব্যাচেলর পয়েন্ট এমন একটা ড্রামা যেটা সব এজের মানুষই পছন্দ করে মোটামুটি। তো এটা এত ভাইরাল হবার পিছে রিজন আপনার কাছে কি মনে হয়, যে কোনটার কারণে এটা এত মানুষকে টানে? সেটা হচ্ছে গিয়ে আপনাদের মানে আমাদের যারা হচ্ছে ব্যাচেলর, এই এইজের ইয়াং এজ যারা, তাদের সাথে হয়তো বা রিলেট করতে পারে। তারা যেই মজাটা আসলে রিয়েল লাইফে পায় সেটাই দেখতেছে ওখানে অন স্ক্রিনে, ওইটাই হচ্ছে। ওই জায়গা থেকে কেউ কানেক্ট করে, এবং সেই জায়গা থেকে যদি দেখে যে মানে প্যারেন্টসরা যদি দেখে যে ছেলে বা মেয়ে সবসময় সারাক্ষণ কী দেখতেছে, ব্যাচেলর পয়েন্ট একটা কী, দুই একটা এপিসোড দেখতে গিয়ে যখন দেখে যে সব কিছু, তখন তাদেরও ভালো লাগে এবং তারাও বসে পারে। এরকম হয়েছে আমার কো আর্টিস্ট এবং সেটে, অন্য সেটেও আমি এই গল্প শুনেছি যে ছেলে দেখতে দেখতে ছেলেকে ছাড়তো যে কেন দেখিস ব্যাচেলর পয়েন্ট কি কি কি, আচ্ছা আম্মু তুমি আমার সাথে দেখো, দেখতে দেখতে সে ভাইয়াকে সহ দেখায়, মানে তারা পুরো ফ্যামিলি পরে ব্যাচেলর পয়েন্টের ফ্যান হয়ে যায়, মানে এরকমও হয়েছে। দ্যাটস আ হিউজ সাকসেস অফ কালচারাল ফিনোমেনন। এক্স্যাক্টলি। এবার একটু ডিপ কোশ্চেনে যাব। ইন্ডাস্ট্রিতে আপনি বেশ অনেকদিন ধরে কাজ করছেন, সো আমার প্রশ্ন হচ্ছে মেয়ে হিসেবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে কোন জায়গাতে বেশি ফাইট করতে হয়? অপরচুনিটি পাওয়ার জন্য, নাকি অন্যের জাজমেন্ট এই জিনিসটা একটু ক্যারি করার জন্য? অপরচুনিটি পাওয়ার জন্য। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি আমাকে তো নিজেকে চেনানোর জন্য কাজ করতে হবে। সো আমি যখন দুই একটা কাজ করি, কিছু সংখ্যক মানুষ চিনে, লাইক যাদের সাথে কাজ করি ওই ডিরেক্টর দুইটা তিনটা, যে দুই তিনটা কাজ করেছি তারা, এবং কো আর্টিস্ট যারা থাকেন তারা বলে যে হ্যাঁ ওই মেয়েটার সাথে কাজ করেছি, এভাবে করে পরিচিত পাওয়া। তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ডটা হচ্ছে আমার ওই কাজটা রিলিজ হওয়ার পরে আমার পারফরমেন্সের উপরে মানুষ চিন্তা করেছে হ্যাঁ একে পরবর্তীতে কাজে নেওয়া যাবে কিনা, ক্যারেক্টার চিন্তা করেছে এই ক্যারেক্টারে সে যাবে কিনা, সে পারবে কিনা, এইসব নিয়ে অনেক ফাইট করতে হয়। এবং অনেকে আছে যে এখন তো সিন্ডিকেট চলছে, তো ওই সিন্ডিকেটে না থাকলে আসলে অপরচুনিটি পাওয়াটা একটু বেশি কঠিন হয়ে যায়, এটা আমি মনে করি। তো মানে আপনি চান বা না চান সিন্ডিকেটে কি সামহাও থাকতেই হয় এরকম? সিন্ডিকেটে আসলে থাকা না, এখন অনেকটা কমেছে। সিন্ডিকেট যে ইয়েটা ছিল এটা ভেঙে, মানে আপনার এক্সপেরিয়েন্স হয়েছে হয়তো আগে। হ্যাঁ আগের দিকের কথা বলছি, কারণ 8 বছরের ক্যারিয়ার, অনেক কিছুই দেখেছি। সো এখন সিন্ডিকেটের জায়গাটা একটু কমেছে, এখন অনেকেই অপরচুনিটি পাচ্ছে। আমি যখন কাজ শুরু করেছি তখন বলতো যে না নতুনদের সাথে করবো না। আমার কো আর্টিস্ট যারা ওই সময় ফর্মে ছিল, যাদের সাথে কাজ করা সবারই স্বপ্ন থাকে, তো
আমি যখন করতে চেয়েছি তাদের সাথে তখন বলেছে না নতুনদের সাথে করব না, কাজ ভালো তাদের সাথেই করবো, একটা ঘরানা ছিল। এবং যখন আমি অনেকগুলো কাজ করে ফেলেছি নিজেকে প্রমাণ করার জন্য, লাইক আমার তো ইচ্ছা ছিল হচ্ছে গিয়ে থিয়েটার করার, আমি থিয়েটার করতে পারিনি। সো আমি যেটা করেছি, আমি অনেকগুলো সিরিয়াল করেছি। ওই সিরিয়ালে আমার যেটা হয়েছে, আমার স্কুলিং হয়েছে, আমার যে থিয়েটারের যে কমতিটা ছিল, যে আমি তো মোটামুটি যতটুকু অ্যাক্টিং পারি সেটা দিয়ে তো আর এত দূর আসা যাবে না, আমার তো বেসিক শিখতে হবে, সব কিছুই এটা শেখার বিষয় আছে, শেখার তো শেষ নেই। তো ওই জায়গা থেকে আমি অনেকগুলো সিরিয়াল করি, সিরিয়াল করার পরে তখন বলছে হ্যাঁ গ্রামের কাজ করেছে, মোবাইলে কাজ করেছে, এর সাথে কাজ করা যাবে না, ওর সাথে কাজ করা যাবে না, মানে অনেকগুলো কাজ করার পরেও আমার এগুলো শুনতে হয়। এখন কি হচ্ছে, এখন তাহলে নতুনদের সাথে কাজ করি। নতুন একটা মেয়ে আসছে জাস্ট গতকালকে, আজকেই তাকে একটা মানে কাজ দেওয়া হয়ে গেছে, মানে তখন আবার এই ট্রেন্ড চলছিল, তখন আবার এইটার জন্য পিছিয়ে গিয়েছিলাম, মানে একটার পর একটা এইভাবে চলছিল। বাট আমি নিজের উপর একটু বিশ্বাস রেখেছি যে আমার যদি কপালে থাকে আর যদি আমি কাজটা জানি, তাহলে আমি কাজ দিয়ে কোনো না কোনো একদিন আমি উঠবো। এর বাইরে আমি কোনো সিন্ডিকেটেও যেতে চাই না, আমি এখন পর্যন্ত কোনো সিন্ডিকেটে নাই, কেউ বলতে পারবে না, কারোর সাথে নেই। আমি সবার সাথে কাজ করতে চেয়েছি, সবার কাছ থেকে আমি শিখতে চেয়েছি, আমি সেটাই করেছি। হ্যাঁ, সলিড মেন্টালিটি। আমি চেয়েছি যে আমি এভাবেই থাকবো, দেখি কি হয়, যদি না হয় আমি গিভ আপ করে দেবো, বাট আমি কোনো ডান বামে যাবো না, আমি সহজ রাস্তায় সোজাভাবেই যাবো। আপনি যখন ফার্স্ট এই যে প্রফেশনে আসছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, আপনার প্যারেন্টসদের রিয়াকশন কি ছিল? অনেক, মানে কি বলবো, এমনও হয়েছে রাত 11টার সময় আমি অনেক ভয়ে ভয়ে দৌড়ে সিএনজি টিএনজি করে বাসায় তাড়াতাড়ি আব্বুর আগে পৌঁছাতে পারি কিনা, ঠিক গেট নক করছি, দারোয়ান উঠতে একটু লেট করেছে, আব্বু দেখি ঠিক রিক্সাটা এসে থামে বলতেছে যে তুমি এত রাতে কোথা থেকে আসলা? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, একদম পাথর হয়ে গেলাম, পুরো শরীর মনে হচ্ছে যে বরফ হয়ে ঠান্ডা, আমি হিমালয়ে কোথাও আছি, আমি কাঁপছি এভাবে করে। আব্বু দেখি রিক্সা ভাড়া দিতেছে, হ্যাঁ চলো উপরে চলো, এক্ষুনি উপরে চলো, ঝাড়তে ঝাড়তে আমাকে নিয়ে গেছে। আমি চুপ করে বসে আছি, বলতেছে আম্মুকে যে ও এত রাতে বাইরে কেন গেছে, কোথায় গেছে, কিসের, এইসব কিন্তু আমার বাসায় চলবে না, একদম চলবে না। অনেক ঝাড়ি টাড়ি দিয়ে তারপরে আমি ওই দিনই রাতের বেলা ড্রেস চেঞ্জ করে, আব্বু যখন ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে রুমে গেছে, তখন আমি আব্বুকে এমনি জড়ায় ধরে বলছি যে আব্বু আমার একটা স্বপ্ন, এটা ছোটবেলা থেকেই তোমরা জানো। বলছে না না, আমার ফ্যামিলির মেয়ে এসব হবে না, এসব হবে না, আমরা এইসব পছন্দ করি না। আমি শুধু আব্বুকে মানে হাত জোর করে ধরে জড়ায় ধরে যেভাবে আর কি কনভিন্স করতে হয় বাবাকে, ওইভাবে কনভিন্স করে বলছি আব্বু আমাকে একটু চেষ্টা করতে দাও, আমি যদি না পারি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আবার ফিরে আসবো, আমি কিচ্ছু করবো না, বাট আমাকে আমার এই স্বপ্নটা আমাকে দেখতে দাও, নাহলে সারাটা জীবন আমার কাছে আফসোস থাকবে যে তোমার কারণে বা তোমাদের কারণে আমি আমার স্বপ্নটার জায়গায় হয়তো বা পূরণ করতে পারি নাই, মানে যেতে পারি নাই, এই জন্য আমি কিছু করতে পারিনি। তখন তোমরা আমাকে কোনো একটা জায়গায় গেলে, তখন আমার লাইফটা ডিসব্যালেন্স হয়ে গেলে, তখন তোমরাও দোষ দিতে থাকবে আমার কারণে হয়েছে, কিন্তু আমি কিন্তু দোষ দিতে থাকবো তোমাদেরকে যে আমি একটা জিনিস চেয়েছি তোমরা আমাকে দাও নাই, ওটা জিদের জন্য এটা হয়েছে। তো আমাকে আমার জায়গাটা দেখতে দাও, আমি যদি ওই জায়গাটা সাকসেস না হয় আমি ফিরে আসবো, আমি তোমাদের যা বলবা তাই শুনবো, যে এই ছেলের সাথে বিয়ে দিতে চাবা, যদি চাকরি করাতে চাও, আমি যা বলবা তাই করব, কিন্তু আমারটা একটু আমাকে টেস্ট করতে দাও। তো অনেক কষ্টে আব্বু রাজি হয়েছে, রাজি হওয়ার পর 2-1টা কাজ বের হয়েছে, বের হওয়ার পরে তো এখন আপনার বাবার রিয়াকশন কি? ও মাই গড, এখন তো সে যদি শুটিং থাকে, যে মা তুমি শুটিংয়ে গেলে না আজকে, তোমার আজকে শুটিং নাই, আমি বলতেছি না আব্বু ক্যান্সেল হয়েছে যাবো না, বা আমি না করে দিছি কোনো একটা কিছু বলেন, হ্যাঁ বাসায় এরকম বসে থাকলে হয়, শুটিং কাজ করবো না, এই করবো না, আমি বলছি কোন কাজটা দেখছি, এখন সে আমার টিভিতে খুঁজে খুঁজে আমার নাটক দেখে, আমার ইন্টারভিউ দেখে, এগুলো। এত ম্যাসিভ শিফট কি করে? নিশ্চয়ই তার কলিগরা হয়তো বলতে থাকে। হ্যাঁ সবাই, মজার ব্যাপার হচ্ছে গিয়ে আব্বু ফাদার্স ডেতে মেবি আমাকে নিয়ে একটা পোস্ট দেয়, আমি পোস্ট দিয়ে ওইটা শেয়ার করে, তো ওইখানে অনেকে তাকে কমেন্ট করে আলম ভাই মাহা আপনার মেয়ে, ও আঙ্কেলের ফলোয়ার বেড়ে গেছে, আপনার মেয়ে, এরকম করে অনেকগুলো কমেন্ট আব্বু আমাকে দেখাইছে যে দেখো আমাকে এইটা লিখছে, সবাই জানে না তুমি আমার ম্যাম। কেন তারা ছোটবেলায় দেখেন, ছোটবেলায় দেখছে, ভাবছে যে হ্যাঁ মাহা, এই মাহা যে সেই মাহা, ওটা তো মিলাতে পারে নাই। তো সবাই ওই জায়গা থেকে আব্বুকে বলছে, আব্বু তো একদম আরো বায়াসড হয়ে গিয়েছে। এখন তার বন্ধু মহলে সবাই মানে আমাকে নিয়ে সবসময় আব্বুর সাথে বলে, অনেক ইয়ে করে, এখন আঙ্কেল কনভিন্স যে মা মেট্রিক পুরোই লাইনে আছে। কনফিডেন্স, হ্যাঁ এখন আমার চেয়ে ওভার। আচ্ছা, বরিশালের ভাষা নিয়ে একটু বলি। বরিশালের ভাষা অনেকে খুব মজা পায়, দারুণ লাগে অনেক কিছু শুনতে।
অ্যাট দ্য সেম টাইম অনেকে কিন্তু মজাও নেয়, মানে একটু ফান করে বা জোকস নেয়। তো যারা এই যে ফান করে বা একটু পোক করে তাদেরকে আপনি কি করেন, মানে উচিত জবাব দিয়ে দেন নাকি আচ্ছা ঠিক আছে কর তোরা? অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি ওই ফান পোক করার মধ্যে আমি নিজেও একজন। বরিশালের ভাষা কারণ কালপ্রিট। না আসলে আমার আমার সত্যি কথা বলতে আমার বরিশালের ভাষা খুবই জঘন্য লাগে। আমি বরিশালে থাকা অবস্থাতেও আমি শহরে ছিলাম লাকিলি, এই কারণে আমি বরিশালের ভাষাটা শিখিনি। আর হয় না, আমার আব্বু আম্মু আমি যখন ছোট ছিলাম তখন থেকে বাসার মেয়েটের থেকে শুরু করে সবাইকে বলতে, তোমরা তোমাদের মতো কথা বলবা, আমার মেয়ের সাথে কোনো শুদ্ধ ভাষা ছাড়া কথা বলবা না, কোনো অশুদ্ধ ভাষা চলবে না। তো ছোটবেলায় যদি আমি একটা ছোট্ট করে কিউট করে একটা বকাও দিতাম, গালিও দিতাম, বা মানে কোনো বরিশালের কোনো একটা ওয়ার্ড বলে ফেলতাম, আমার দিকে সবাই গোড়ায় তাকাতে একদম লাইক আমি কোনো ক্রাইম করেছি। ওই জায়গা থেকে আমি আর বরিশালের ভাষা শিখতে পারি। তো এখন যে ড্রামাতে এত ফটফট ফটফট করে দেন তখন কি বলে? এটার জন্য আমি আমার মানে গুরুজনদেরকে, আমি আমার মানে সিনিয়র কোয়ার্টিস্টদেরকে আমি সবসময় ধন্যবাদ জানাবো তাদের জন্য। এবং আমি এই যে সিরিয়ালগুলো করেছি যার জন্য আমাকে নেগলেক্ট করা হয়েছে, এই গ্রামের সিরিয়ালগুলো করতে গিয়ে যে মোশাররফ ভাইয়া এদের সাথে আমি কাজ করেছি, ভাইয়াদের কাছ থেকে আমি এই বরিশালের ভাষাটা আলহামদুলিল্লাহ শিখতে পেরেছিলাম দেখে। এই কোথাকার জিনিস কোথায় কাজে লাগে না? কাজে লাগে, হ্যাঁ সবই কাজে সব লাগে। এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি কাজের, মানে কোনটা আর কিন্তু আমার ফেলনা না। একটা জিনিস আছে, আমি ভাষা শেখার খুব মানে পোকা বলতে পারেন। আমি কিন্তু কুষ্টিয়ার ভাষা শুটিং করতে গিয়ে শিখেছি, রাজশাহীর ভাষা আগে থেকেই পারতাম। আরে তাই? হ্যাঁ। এই রাষ্ট্রের ভাষা বলেন একটু। কি বলবো? তাই? আমার বাসা কিন্তু রাজশাহীতে। ও তাই না? হ্যাঁ। কোথায় আপনার বাসা? বাজারের মধ্যেই, কোন সাহেববাজার। বাজার? সাহেব বাজার? তাই নাকি? এখন আসতেছে না, অনেকদিন বলা হয় না যে, তাই না প্যারা নাই। গিয়েছেন লিয়েছেন, অনেক হ্যাঁ। কিছু, মানে তারপর পুরান ঢাকার ভাষা, মানে অনেক ভাষাই শেখা হয়েছে, শুধু চিটাগাংয়ের ভাষাটা পাই না, লাইক কক্সবাজার যেটা যে বলে হন্ডে কি যেন কি আমি যেন। একটা পারি, নতুন শিখছি। চিটাগাঙে নাইমা রিক্সা লাগে যদি বলতে হবে খালি যে মামু যাবে না, যদি বলে যে কোথায়, খটিয়া, মানে কয় টাকা। ও খটিয়া। খটিয়া খটিয়া মানে এটা যদি আপনি খটিয়া বলেন তাহলে ভাড়া একরকম, আর কত টাকা এটার জন্য ভাড়া এটা আরেকরকম। ভাড়া। ও মাই গড, হ্যাঁ এটা হয় কক্সবাজারে, এটা হয়। এটা তো মানেন না, অনেকেই বলে যে বরিশালের মেয়েদের একটা আলাদা ভাব আছে, একটা ভাব বেশি, এটা কি? আমার না এইটা ছিল না কখনোই ছোটবেলা থেকে। বাট ডু ইউ বিলিভ দ্যাট? হ্যাঁ, এটা আমি বিলিভ করি। এটা শুধু বরিশালের না, সব অঞ্চলের মেয়েদেরকে দেখি ভাব নিতে। সব অঞ্চলের মেয়েদের, সব। মানে যারা একটু সুন্দরী বেশি তাদের মনে একটি ভাব থাকে। সুন্দরী ছাড়াও আমি মেয়েদেরকে ভাব নিতে দেখেছি ভাইয়া। হ্যাঁ আপনার সাথে কেউ ভাব নিছে? প্রচুর নেয়, এখনো নেয়। দেন আপনার রেসপন্স কি থাকে? আমি হাসি, আমি মজা পাই, আমি এনজয় করি জিনিসটা, এবং আমি তাকে বুঝতেও দিই না যে আমি জিনিসটা নোটিস করেছি। আমি অ্যাজ ইফ আমি মাহা, আমার যেটা রিয়েল ক্যারেক্টার আমি ওটাই প্লে করি। কিভাবে ভাব নেয়? কিভাবে ভাব নেয় এটা আসলে সিচুয়েশন বেসড। হ্যাঁ, এটা আসলে বলা যাবে না, অনেক ভাব নেয়। প্রত্যেকের লাইফে একটা ইনসিকিউরিটি টাইপ জিনিস থাকে, যে মানুষ এটা নিয়ে ইনসিকিউর হয়, ওটা নিয়ে একটু ইনসিকিউর হয়। আপনার লাইফে আপনি কোনটা নিয়ে ইনসিকিউর? আমার লাইফে আমি ইনসিকিউর হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে একটু বেশি। আব্বু আম্মু আমার আসলে ছোটবেলা থেকে বড় হওয়া হচ্ছে গিয়ে আমার খালাখালুর কাছে, আমার নানু বাসায়। তো খালামণিকে যখন উঠায় নিয়ে যায়, তারা তো আলাদা সংসার ওইখানে। আবার খালামণির যখন বেবি হয় না, তখন থেকে আমার স্কুল সদরগঞ্জ ছিল, তো খালামণির কাছে। তো আমার খালু মারা যায় 2021-এ। মানে আমার 4টা মানুষ, আমার আব্বু আম্মু, আমার খালা খালু, এই 4টা মানুষ হচ্ছে আমার পৃথিবী, পুরো পৃথিবী। মানে আমি এই 4জনের বাইরে কিছু দেখতাম না। সো খালু চলে যাওয়ার পরে আমি একদম, আমার অনেক বছর লেগেছে মানে ঠিক হওয়ার মানে জন্য চেষ্টা করেছি। এখনও আমার মনে হয় যে আমার লাইফটা এখনও অসম্পূর্ণ, কেন এই মানুষটা এই টাইমে নেই। আমি এখন সাকসেস, আমার খালু কিন্তু আমাকে শুরুর দিকে অনেক সাপোর্ট করেছে। এই যে আমি আমার আব্বুকে যে আমি রাজি করেছি, আমার খালুও কিন্তু এর মধ্যে ইনভলভ ছিল, অনেক বুঝিয়েছে আমার আব্বুকে। তো যাই হোক, এই মানুষটা আমার লাইফে এখন নাই, আমার সাকসেস দেখে যেতে পারিনি, এটাই আমার একটা আফসোস। সে সবসময় বলতো যে তুই তাড়াতাড়ি বিয়ে কর, আমি তা একটা নাতির মুখ দেখে যাব। তো আমি আবার খালুর সাথে খুবই ফ্রেন্ডলি, আমিও খালুকে মাঝে মাঝে তুই আদর করে তুই বলতাম যে না, তোর মেয়েকে বিয়ে দিয়ে তারপরে তুই নাতির মুখ দেখ, আমাকে বিয়ে দেওয়ার কথা বলিস কেন? আমি নায়িকা না, আমি এখনো অনেক কিছু বাকি আছে আমার জীবনে করে। না রে, আমার মেয়ে বড় হয়ে বিয়ে দিয়ে নাতিপুতি দেখতে দেখতে আমি তখন থাকবো না, আমি তোরটা দেখে যেতে চাই। আমার মেয়েরটা দেখার শখ না, তোরটা দেখার অনেক শখ।
সো আমার এখন তো খালু চলে গেছে, খালুকে তো কিছু করতে পারলাম না। তো আমার খালা ডায়াবেটিসের রোগী, তাকে আমাদের বাসায় নিয়ে আসছি, কারণ আমার খালাতো বোনটা ছোট, জাস্ট ভার্সিটিতে পড়ে। তো খালামণি ও এখন আমাদের বাসায় থাকে খালু মারা যাওয়ার পর থেকে। তো এখন এরা হচ্ছে আমার পৃথিবী, আমি এদেরকে নিয়ে প্রচুর ইনসিকিউর থাকি। আমি সবসময় বাসার বাইরে বের হলে সবসময় আমি মানে চিন্তা করি আমি বাসায় ফিরে যেন সবাইকে ঠিকঠাক দেখি। আমি আপনার বিষয়ে একটা জিনিস জানছি, আপনি নাকি একটু শপাহলিক, শপিংয়ে নিয়ে খুব বেশি আপনার আলাদা একটা ফ্যাসিনেশন। তো যখন শপিং করেন ওই সময় মাথায় কি চলে, অ্যাকচুয়ালি ব্রেনে কি কাজ করে? আমার ব্রেনে কাজ করে যে এখানে যেটা সুন্দর আছে ওটা আমার লাগবে, যেটা ভালো লাগবে, হ্যাঁ যেটা ভালো ওটা সবচেয়ে আজাইরা হলেও লাগবে। আজাইরা হলেও লাগবে। তখন অনেক আজাইরা শপিং করছেন? অনেক, প্রচুর। বাসায় কিছু বলে না? হ্যাঁ বাসায় বলে, কিন্তু আমাকে তো শোনাতে পারবে না কথা, কারণ আমি তো তখন একটা কথাই বলি, আমার হাতে আর একটাই যে আমার তো অনেক শুটিং, আমার তো অনলাইনে বেশি হয় নাকি অফলাইন শপিং? অনলাইন অফলাইন অল টাইম। মানে আমি গতকালকে ঘুমাতে পারি না শুধু পার্সেল আসার ঝামেলায়, সিরিয়াসলি। পার্সেল আসবে কখন সেটা টেনশনে? না 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 না, শুধু পার্সেল আসছে আর আসছে। আমার আব্বু বিরক্ত হয়ে যায়, ধ্যাৎ বলে চিল্লায় ওঠে মাঝে মাঝে। তাদের ডোপামিন কাজ করে না একটা? হ্যাঁ আলাদা ডোপামিন, মানে বারবার পার্সেল আসছে, বারবার আমি প্রোডাক্ট দেখছি ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ মেসেজ দিচ্ছি পেজে, হ্যাঁ ওকে, আবার টাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ যাও ঠিক আছে, আবার নেক্সট আসছে। কালকে মনে হয় আমার 6টা পার্সেল আসছে ও সারাদিনে। এভরিডে এরকম 3টা 4টা এরকম আসতেই থাকে। আমার আশেপাশের সবগুলো কি মানুষ ইউজফুল? হ্যাঁ সবগুলো কি আপনি ইউজ করেন, মানে ইউজফুল জিনিস? না, অনেকগুলো আছে করি না। একটা আছে নোজ ফিক্সিং এর, একটা আমার এখানে হচ্ছে গিয়ে দুটো পলিপ হয়েছে অনেক আগে থেকে। এটা চিন্তা করেছি যে আমি অপারেশন করব। এখন আমার নাকের শেপটা আগে তো অনেক ইয়ে ছিল, তো ওটা একটু মনে হচ্ছে ঝামেলা হয়ে গেছে, তো আমি নাকের একটা ফিক্সিং এর নিয়েছি। ওটা শুধু ওই প্যাকেট খুলে দেখেছি, আচ্ছা ঠিক আছে, জীবনে এখানে ধরেও দেখি নেই, এখন পর্যন্ত ওখানেই আছে। অনেক টাকা না? না না, এটা আসলে সবাই বলে যে হ্যাঁ সব এক হাতে টাকা মানে আনো আর 2 হাতে খরচ করো, এরকম একটা বিষয় আমার এরকম হয়। আচ্ছা, এখন আমরা একটু খুব ডিপ আলোচনা করছি, অনেক রকম কথাবার্তা বলছি, বাট এখন আমি হচ্ছে একটু ফানে যাব, বেশ ভালোই ফান সেগমেন্টে যাব। সেটা হলো আমি আপনাকে কয়েকটা সিচুয়েশন বলবো, ওই সিচুয়েশনে পড়লে আপনি কি করতেন, মেহু ক্যারেক্টার কি করতো বরিশালের ভাষায় সেটা বলতে হবে। আচ্ছা নাও ইউ হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ মেহু। ওকে ওকে, এখন কেউ যদি মেহুকে বলে কমেন্টসে, আপু আগেই তো আপনি বেশি সুন্দর ছিলেন, মেহু রিপ্লাই কি দিতে পারে? মেহু রিপ্লাই দিতে পারে যে কেন এখন কি ভালো লাগে না, ভালো না লাগলে চক্ষু বন্ধ করে দেন। ওকে, মেহু তার হাজবেন্ডকে একটা সিক্রেট বললো ধরেন, কিন্তু ওই সিক্রেটটা পরের দিন পুরো গোষ্ঠী সবাই জানা গেল। মেহু তার হাজবেন্ডকে চিপাই নিয়ে কি বলতে পারে? আমি জাস্ট 5 সেকেন্ডে দেখে ফেলছি সিচুয়েশনটা, বলতে হবে বলতে হবে। হ্যাঁ রাইট। হালার পুত করে দিমু, বাকিটা বললাম না, পেটের মধ্যে কোনো কথা থাকে না। বুঝে নিবে। মেহু ফ্রিজে তার শখের একটা খাবার রাখছে। রাত 3টার সময় মেহুর খুব ক্রেভিংস উঠছে, খাবারটা খাবে, কিন্তু উইঠা যায় দেখে তার হাজবেন্ড ওই খাবার অলরেডি সাবার করে ফেলছে। মেহু এরপর কি রিয়াকশন দিবে? এখনই যাই আমার লাগি ওই সেম জিনিসটা লই যাবি, আমি এখন খামু, তুই এখনই বাইরে হবি, নইলে তোর খবর আছে। এই আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, আপনার বরিশালের ভাষা যখন বলেন এরকম জায়গাতে তখন খুব অ্যাগ্রেসিভ হয়ে যান আপনি। হ্যাঁ, শামীম ভাইয়ের তো খুব কষ্ট হয়েছে মনে হয় যে ভাই এত অ্যাগ্রেসিভ কেন? না শামীম ভাই নিজেও তো রিয়াকশন দিয়েছে খুব অ্যাগ্রেসিভ, ভালো ছিল। না ভালো, আপনাদের মধ্যে সিনটা আসলে ভালো, এবং আপনার মুখে ওই যে বরিশালের ভাষাগুলো শুনতে আসলে কিউট লাগে, যে ঝাড়িটা দেন না আসলে এটা কি না, অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে, মানে আরো শুনি আরো শুনি। কয়েকটা তো আমার লিস্টে ছিল না, আমি ইনস্ট্যান্ট বানাই ফেলছি। খেলবো না খেলবো না একদম, এটা হচ্ছে শেষের দিকে কোশ্চেন। আপনি নিজেকে 10 বছর পর কোন জায়গায় দেখতে চান, যেটা দেখা আপনার মনে হবে যে হ্যাঁ এই জায়গায় দেখছি এবং আমি চাই মানুষ আমাকে এভাবে মনে রাখুক? আমি নিজেকে 10 বছর পরে অবশ্যই জয়াপুর মতো জায়গায় দেখতে চাই। আইডল আপনার? হ্যাঁ, জয়া তিশা আপু দুজনেই আমার আইডল।
কেন? তাদের অভিনয় জানি না, ভালো লাগতো। জয়পুর মতো আপনি করলা কাঁচা খাইতে পারবেন? জয়পুর, হ্যাঁ, আমি করলা অনেক পছন্দ করি। কাঁচা হ্যাঁ, খান? খাই নাই কখনো, খেতে পারবো। ওকে। না অ্যাকচুয়ালি হোপফুলি আপনি যেটা টার্গেট, বরিশালে মেয়েদেরকে ডেয়ার দিয়েন না প্লিজ। তারা কখনো ডেয়ার মিস করে না এবং তারা কখনো ফেল করে না এসব ডেয়ারিং বিষয়ে। আসছে পরিচয়ের ক্যারেক্টার একটু আগে বলছিল যে ভাব আছে কিনা আমি জানি না, এখন দেখছো ভাবে কিন্তু একটা বেড়ে গেছে। না, এটা তো একটু ভাব দেখাতেই হয়, এটা তো আমি ইচ্ছা করে এক্সপ্রেস করলাম। না না ঠিক আছে, ওটা আমি বিলিভ করি, এটা আমি বিলিভ করি যে বরিশালের মেয়েদেরকে অ্যাকচুয়ালি ডেয়ার দিয়ে কোনো লাভ নেই। এরকম কোশ্চেন আবার আসছে, এরকম হয়েছে কখনো কেউ আপনাকে খুব আনএক্সপেক্টেডলি এমন একটা ডেয়ার দিছে যেটা অন্য কোনো মেয়ে হলে করতেই না, বাট আপনি করে ফেলছেন? হ্যাঁ, এরকম হয়েছে, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। অনেক হয়েছে, এটা আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। জানি বলবেন না আপনি। না না না, জানি বলবো না। আগে আগে যদি কোশ্চেনগুলো বলতেন আমি আসলে চিন্তা করে আসতাম। আমার আবার মেমোরি খুবই দুর্বল, আমি মনে রাখতে পারি না, আমি নাম মনে রাখতে পারি না মানুষের পরিচয় হওয়ার পর। আমার খুবই এটা লজ্জার বিষয় আসলে। অসুবিধা নেই। এখন আপনি বলেন যে সোফার নয়েজি পডকাস্টে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে আড্ডা দিয়ে। আমি আগেই বলেছিলাম যে আপনার সাথে আড্ডা দিব পডকাস্টে, এটা খুব এক্সাইটিং বিষয় ছিল। আলাদা ভাব চলে আসলো ভিতরে। ও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর উই রিয়েলি উইশ যে আপনি যে টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন সেটা টার্গেটটা ফুলফিল হোক, মানুষ আপনাকে আরও বেশি বেশি অ্যাপ্রিসিয়েশন জানাক, আরও বেশি বেশি আপনার গালির জন্য অপেক্ষা করুক। না, অন্য ডিফারেন্ট শেডসেও মানুষ আপনাকে চিনুক। কাজের জন্য রাইট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম, আপনাকেও ধন্যবাদ।